নমস্কার, একেবি টিভির প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। তৃতীয় মোদী সরকারের 2 বছর পূর্ণ হতে জাতীয় রাজনীতির আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভার রদবদল। আডবাণীর পর মনমোহন সিংয়ের 10 বছর ও মোদীর 12 বছরের শাসনকালে কোনো উপপ্রধানমন্ত্রী দেশে ছিলেন না। তাহলে কি এবার দেশ উপপ্রধানমন্ত্রী পাবে? বিজেপির অতীতের রীতি বলছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার 2 বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর 5 মাস কেটে গেল, তার নতুন টিম তৈরি হয়নি। অর্থাৎ একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং বিজেপির সংগঠনের রদবদল আসন্ন। বিজেপি সূত্র বলছে, এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল দুটো হবে একে অপরের সঙ্গে সাযুজ্য বজায় রেখে। অর্থাৎ মন্ত্রিসভা থেকে কিছু মুখ আসবেন সংগঠনে, আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হবে, কিছু পুরনো নেতাকে ছুটিও দিয়ে দেওয়া হতে পারে। সব মিলিয়ে অন্তত 7-8 জন সাংসদ নতুন করে মন্ত্রী হতে পারেন। প্রত্যাশিতভাবে মন্ত্রিসভার একাধিক সদস্যের ওপর ছাঁটাইয়ের খাড়া ঝুলছে। মোদী মন্ত্রিসভায় নতুন মুখ কারা হতে পারেন, জোট সমীকরণ কিভাবে বজায় রাখবেন মোদী শাহরা, এসব নিয়ে বিস্তর জল্পনা চলছে। কিন্তু সেসব ছাপিয়ে এখন আলোচনা অন্য একটি জল্পনা নিয়ে। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি একজন উপপ্রধানমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে। এমনিতে ওই পদটি সাংবিধানিক নয়, মূলত আলংকারিক। জোট সমীকরণ বা দলের অন্দরে ক্ষমতার সাম্য বজায় রাখার জন্য অতীতে একাধিকবার উপপ্রধানমন্ত্রী পদে একাধিক প্রভাবশালী নেতাকে দেখা গিয়েছে। এর আগে ভারত 7 জনকে উপপ্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে। শেষ জনের নাম লালকৃষ্ণ আডবাণী। 2004 সাল পর্যন্ত বাজপেয়ী মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি। আসলে বাজপেয়ী সরকারে আডবাণী সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন। এমনকি দলে তার প্রভাব বাজপেয়ীর চেয়েও বেশি ছিল, তাই তাকে সম্মানিত করতে উপপ্রধানমন্ত্রী পদটি দেওয়া হয়। তাৎপর্যপূর্ণভাবে আডবাণীর পর মনমোহন সিংয়ের 10 বছর এবং মোদীর 12 বছরের শাসনকালে কোনো উপপ্রধানমন্ত্রী দেশে ছিলেন না। কিন্তু শোনা যাচ্ছে বিজেপি আবার উপপ্রধানমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে। দুজনের নাম নিয়ে ভাবনা চিন্তা চলছে। একজন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপিতে এবং মন্ত্রিসভায় তার প্রভাব নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলায় অভাবনীয় সাফল্যের পর তাকে পুরস্কার হিসেবে ওই পদ দেওয়া হতে পারে। আরেকজন নীতিশ কুমার। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপাতত রাজ্যসভার সাংসদ করে রেখে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রিত্ব কারা নেওয়া হলেও সেভাবে বড় কোনো পদে পুনর্বাসন দেওয়া হয়নি তাকে। জেডিইউ নেতারা প্রকাশ্যে বলছেন নীতিশকে উপপ্রধানমন্ত্রী করা হোক, যদিও সরকার বা বিজেপির কেউ এ নিয়ে মুখ খোলেনি। তাই আদৌ কোনো উপপ্রধানমন্ত্রী দেশ পাবে কিনা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে এ নিয়ে জল্পনা চরমে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে যখন ক্রমশ জল খোলা হচ্ছে, সেখানে এবার আরো এক ধাপে টাকা চুরির অভিযোগ উঠল। এবার কেদারনাথ বদ্রীনাথ মন্দিরে অনুদান চুরির অভিযোগ। বদ্রীনাথ ধামে ভক্তদের অনুদানে গরমিল নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হতে শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির তরফে তদন্ত শুরু করা হয়েছে। অযোধ্যার রাম মন্দিরে দানের টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই ডামাডোলের মাঝে হিন্দুদের পবিত্র তীর্থস্থান বদ্রীনাথে অনুদানের টাকা চুরির অভিযোগ উঠল। এই বিষয়টির সামনে আসতে নড়ে চড়ে বসেছে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি। এহেন গুরুতর অভিযোগের ভিত্তিতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে মন্দির কমিটি। জানা গিয়েছে, গত শুক্রবার ভৈরব সেনা নামে একটি হিন্দু সংগঠনের তরফে বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির কার্যনির্বাহী আধিকারিক সোহন সিং রাঙ্গারকে চিঠি দেওয়া হয়, যেখানে অভিযোগ তোলা হয় মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদীর ব্যক্তিগত সচিব বদ্রীনাথ মন্দিরের প্রণামের টাকা চুরির সঙ্গে সরাসরি যুক্ত। বিষয়টি তাদের তরফে অনেক আগে চেয়ারম্যানের নজরে আনা হয়েছিল, কিন্তু মন্দির কমিটির চেয়ারম্যান বিষয়টিকে গুরুত্ব দেননি। বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভির সাহায্য নেওয়ারও দাবি জানানো হয়েছে। শীর্ষ মহলে অভিযোগ ওঠার পরে মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, যে কর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তিনি কমিটির একজন স্থায়ী কর্মী। অভিযুক্ত কর্মী এর আগে 3 জন চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। যদি তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ ওঠে তবে তার তদন্ত হবে। অভিযোগ সত্য প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মন্দির কমিটির কার্যনির্বাহী আধিকারিক সোহন সিং রাঙ্গার বলেন, মন্দিরে সিসিটিভি পরীক্ষা হয়েছে, তবে ফুটেজ বিশেষ স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কারচুপি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির ও পশ্চিম জেলা কমিটির বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার,
স্যান্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল সহ আরও অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, রাজ্য সরকার হচ্ছে সাংবাদিক বান্ধব সরকার। সরকার সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করে চলেছে। সংবাদপত্র ও সাংবাদিকদের গুরুত্ব সরকার বিবেচনা করে তাদের স্বার্থে বহু প্রকল্প গ্রহণ করছে। রক্তদান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রক্তের কোনো বিকল্প নেই এবং এটি কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। তিনি নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। সাংবাদিকদের আমরা সবাই চাই যে সাংবাদিক জগৎ একটা আলাদা জগৎ না, কিন্তু আমাদেরই লোক, এই সমাজেরই সমাজ। তো তাদের যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলো যতটুকু সম্ভব সরকারের তার যে আইন বাঁচিয়ে যা যা করার আমরা নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো দেখব। তো এইগুলো আমরা করবো, আপনারা এই বিষয়ে নিশ্চিন্তে থাকুন। দেখুন, আমি বারবার চেষ্টা করেছি, এই যে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আপনাদের মধ্যে আছে, আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দপ্তর থেকে বারবার চেষ্টা করেছি যে একটা আমব্রেলা যেন হয়, সেই আমব্রেলা থেকে সবাই যেন এর মধ্যে যুক্ত হয়। ইভেন যারা আমাদের ট্রাইবাল যারা সাংবাদিকরা আছেন তারাও একবার বলেছেন যে আমাদেরকে এই যে কমিটিটা করেছেন আমাদেরকে যুক্ত আপনারা করেন। সেখানে আমি কথা দিয়েছিলাম ওদের 5 জনকে আমি কিন্তু ওই যে নতুন যে কমিটি করছি তার সাথে আমরা যুক্ত করেছি। কারণ অনেক সময় কাজ করতে গেলে ভুল হবে বা অনেক সময় চিন্তা থাকে না। তো যখন এই বিষয়গুলো আসে, আমরা যে কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে নিশ্চয় করা যেতে পারে, প্রবলেম নেই। কারণ এদিন রক্তদান শিবিরে 21 জন রক্তদাতা রক্তদান করেন। মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা এদের সঙ্গে কথা বলে এদের রক্তদানে উৎসাহিত করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। খোয়াই জেলার সাংগঠনিক শক্তিকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে শনিবার কল্যাণপুরে লোটাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়
ভারতীয় জনতা পার্টির জেলা কার্যকর্তা সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায়। শনিবার কল্যাণপুরে লোটাস কমিউনিটি হলে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিধায়ক ভগবান দাস, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর দাস এবং জেলার বিভিন্ন স্তরের পদাধিকারী ও কার্যকর্তারা। বৈঠকে সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা, বুথ ভিত্তিক কার্যক্রমকে গতিশীল করা, জনসংযোগ বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল স্তরের সংগঠনের বিস্তার এবং সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, দলের প্রকৃত শক্তি আমাদের কার্যকর্তারা। তাদের নিষ্ঠা, ঐক্য ও নিরলস পরিশ্রমের উপর নির্ভর করে সংগঠন এগিয়ে চলেছে। এই কার্যকর্তা সম্মেলনের উদ্দেশ্য হল তৃণমূল স্তর পর্যন্ত সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত করা এবং মানুষের সঙ্গে দলের সম্পর্ককে আরও নিবিড় করে তোলা। তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সংগঠনের সম্প্রসারণকে আরও গতিশীল করতে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের খোয়াই জেলায় সমস্ত কার্যকর্তাদের সম্মেলন হচ্ছে আজকে আমাদের কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে। উপস্থিত আছেন আমাদের জেলার প্রেসিডেন্ট এবং সমস্ত প্রধান প্রেসিডেন্ট, সমস্ত আমাদের চেয়ারম্যান নিয়ে আজকে এখানে কমিউনিটি হলে জেলার সম্মেলন হচ্ছে। কারণ সংগঠনকে মজবুত করার জন্য আমাদের এই জেলাকে আরও সংগঠনকে সুসংগত করার জন্য এবং জেলাকে আরও মজবুত করার জন্য এই জেলা সম্মেলন আগামী দিন আমাদের যে সংগঠনকে মজবুত করার জন্য সম্মেলন হচ্ছে। যেমন সম্মেলন সমস্ত জেলার মধ্যে হবে এবং আমাদের লক্ষ্য 2028 নিয়ে আমাদের সমস্ত জেলা মণ্ডল শক্তি কেন্দ্র সংগঠনকে মজবুত করার সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক দলীয় কার্যকর্তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন একই সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী উপলক্ষে চলমান বিশেষ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। 3রা জুন তৃণমূলের রাজ্য সভানেত্রী পদ দেওয়া হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। শনিবার সেই পদ সহ সব পদে ইস্তফা দিলেন নেত্রী। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে উঠছে এখন নানা প্রশ্ন। শুক্রবার মেট্রোপলিটনে তৃণমূলের পার্টি অফিসে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ঋতুব্রত শিবিরে নেতারা যখন ওই ভবনে প্রবেশ করেন তখনও ছিলেন চন্দ্রিমা। পরে বেরিয়ে যান তিনি, আর শনিবারই দিলেন ইস্তফা। এর মধ্যে কি এমন ঘটল? এ ব্যাপারে চন্দ্রিমা জানান, আমি আনুগত্য দেখানোর চেষ্টা করেছিলাম, কোথাও খামতি ছিল না। আমি এ ব্যাপারে নিজের কাছে পরিষ্কার, কিন্তু দেখলাম সেটাই প্রশ্নচিহ্নের মুখে পড়ল। তৃণমূল ভবনে গতকাল যা ঘটেছে সেটা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, উনি আমাকে বললেন, ভবনটা ওদের হাতে তুলে দিলে। আমি তো কিছুই তুলে দিইনি। প্রতিদিন যতক্ষণ থাকি ততক্ষণই ছিলাম। আমার কাছে কেউ আসেনি, আমার সঙ্গে ওদের দেখাও হয়নি। চন্দ্রিমার কথায় ওরা ঢুকেছে, আমি দেখিনি। আমার ঘরে কেউ আসেনি। আমাকে বলা হলো আমি ওদের হাতে তুলে দিয়েছি। আমার দুঃখ লেগেছে। তার দাবি এই কথায় তার আনুগত্য প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন চন্দ্রিমা। তবে ঋতুব্রত শিবিরে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি তিনি। গত 22শে জুন ঋতুব্রত শিবিরের বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রিমা পুত্র সৌরভ বসু। এই বিষয়ে প্রশ্ন করা হলে চন্দ্রিমা বলেন,
আমার ছেলের বয়স 47, এটা ওর নিজের সিদ্ধান্ত। এখন বললে আর কেউ বিশ্বাস করবে না যে ওই মিটিংয়ে ছেলে যাওয়ার পর বাড়িতে রাজনৈতিক বিষয়ে ছেলের সঙ্গে আমি কোনো কথাই বলিনি। এমনকি ওর অফিসে যাওয়াও বন্ধ করে দিয়েছিলাম। পার্টি অফিস থেকে সোজা বাড়ি চলে যেতাম। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।